সপ্তাহ ঘুরে আবারও হাজির হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। আপনাদের সঙ্গে আছে আমি মমিনুর রিপন। দর্শক, আপনারা জানেন এরই মধ্যে শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপ। সেই উন্মাদনাটা আমাদের মধ্যে আছে, দর্শকদের মধ্যে আছে, এবং 3 ম্যাচের মধ্যে আমরা রান উৎসব দেখেছি, দুর্দান্ত একটি সুপার ওভারও দেখেছি। আশা করছি এবারে বিশ্বকাপটা অসাধারণ হতে চলেছে এবং এই বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে সেসব নিয়ে আমরা আলোচনা করব। আজকের পর্বে উপস্থিত আছেন আমাদের প্রিয় কোচ, প্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব নাজমুল আবেদিন ফাহিম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। স্যার, বিশ্বকাপ শুরু হয়ে গেছে, বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। একেবারে শুরুতেই বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইব। সবাই বাংলাদেশকে নিয়ে আগ্রহ থাকবে, বাংলাদেশে আমরা আমাদের আগ্রহ থাকবে না। প্রত্যাশা তো ডেফিনেটলি আছে যে দল, আমরা এই পর্যন্ত অনেকগুলো বিশ্বকাপে খেলেছি, প্রথম থেকে সবগুলোতেই খেলেছি। আমাদের কিন্তু এ পর্যন্ত জয় হয়েছে 3টা ম্যাচে। জি, প্রথম বিশ্বকাপে একটা ম্যাচে বোধহয় আমরা জিতেছিলাম এবং শেষ বিশ্বকাপে আমরা 2টো ম্যাচ জিতেছিলাম। সো ট্র্যাক রেকর্ড যে আমাদের খুব সমৃদ্ধ তা নয়। এবং প্লাস রিসেন্টলি আমাদের প্রিপারেশনের কথা বলি বা আমাদের ফর্মের কথা বলি, দলের বা ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সের খুব আশা করার মতো অবস্থায় আমরা নেই। তারপরও বাংলাদেশ যেহেতু একটা টেস্ট স্ট্যাটাস পাওয়ারফুল মেম্বার কান্ট্রি এবং বড় বড় টুর্নামেন্ট খেলে অভ্যস্ত, বড় বড় দলের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত, এবং সেই অভিজ্ঞতা আছে বাংলাদেশের। আমাদের গ্রুপে 2টো অন্তত দল আছে যারা অ্যাসোসিয়েট মেম্বার এবং ভালো দল, বাট অ্যাসোসিয়েট মেম্বার। পাশাপাশি শ্রীলঙ্কা আছে, যে শ্রীলঙ্কা আমাদের মতোই শক্তি রাখে, খুব কম বেশি আমাদের সেখানে। সবকিছু মিলে আমাদের সুযোগ আছে 3টা ম্যাচ জেতার। স্যার, ওয়ার্ল্ড কাপ রেকর্ডে আসলে আমরা খুব বলার মতো কিছু নেই। দলীয় সর্বোচ্চটাও 181, এই সর্বনিম্নটা তো 70-এর মধ্যে, এবং আমরা বিশ্বকাপে 5 বার 100-র নিচে গুটিয়ে গেছি। আসলে মানে টি-20 ওয়ার্ল্ড কাপটা কি আমাদের জন্য একটু শুনলেই জ্বর আসে নাকি প্লেয়ারদের, নাকি একটু পিছিয়ে পড়ি বা কনফিডেন্টের অভাব কিনা স্যার? সব মিলিয়ে টি-20 খেলার, যার বিশেষ করে ব্যাটিংয়ে খেলাটা একদম ভিন্ন ধরনের একটা জিনিস। কিন্তু আমরা কিন্তু 50 ওভার্সে যারা ভালো খেলে, আমাদের টেস্টে বা 4-ডে ম্যাচে যারা ভালো খেলে, ওই ধরনের প্লেয়ারদের নিয়েই কিন্তু আমরা আলটিমেটলি টি-20 ক্রিকেট খেলি। তাদের মধ্যে কেউ হয়তো একটু মেরে খেলতে পারে এই পর্যন্ত, কিন্তু টি-20 জন্য আলাদা যে বৈশিষ্ট্য প্রয়োজন সেইটার অভাব কিন্তু আমাদের ব্যাটসম্যানদের সবসময় ছিল। হাতে কোনো 1-2 বোধহয় এখন আছে যারা হয়তো খেলতে পারে সেই ফরম্যাটের মতো করে, বাকিরা কিন্তু না। এই কারণে কিন্তু ঘুরে ফিরে যখনই 180 রান চেজ করতে যাই এবং আমাদেরকে একটু এক্সট্রা খেলতে হয়, মেরে খেলতে হয়, তখনই আমরা বিপদে পড়ে যাই। কিন্তু তখনই হয়তো ওই 140 হয়তো অল আউট হয়ে গেলাম। সো সেই জিনিসটা আমাদের হয়। সো স্কিলের দিক থেকে আমরা পিছিয়ে আছি। টি-20 বিশেষ যে স্কিল, ব্যাটিং স্কিল, সেটা আমার যথেষ্ট নয় আমাদের। স্যার, যদি একটু যুক্তরাষ্ট্রকে একটু টেনে নিয়ে আসি আসলে উদাহরণ হিসেবে, একেবারেই নবাগত দল যুক্তরাষ্ট্র। যদিও আসলে পাকিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ থেকে প্লেয়ার গুছিয়ে তারা এনেছে, তবুও স্যার প্রথম বিশ্বকাপের আগে তারা বাংলাদেশকে 2-1 সিরিজ হারিয়েছে। প্রথম ম্যাচে তারা যে ব্যাটিংটা উপহার দিয়েছে, একেবারে 195 রানের টার্গেটে নেমে শুরুতে বিপর্যয়, মানে 8-10 ওভারের মধ্যে মনে হচ্ছিল না যে তারা ম্যাচে কম্পিটিটিভ একটা স্কোর করতে পারবে, সেই জায়গায় তারা জিতে গেছে। এটা কি স্যার মানসিকভাবে তারা বাংলাদেশ থেকে এগিয়ে থাকছে কিনা? না, অবশ্যই যে জিনিসটা বাংলাদেশে হতে পারতো, আমরা ইউএসএর সাথে বাংলাদেশের যে সিরিজটা হয়েছে, সেই সিরিজটা ইউএসএ জিতে তাদের মানসিকভাবে যেই উত্থান হয়েছে, তারা যে এত কনফিডেন্স নিয়ে এটা খেলছে, সেটাই ফলশ্রুতিতে আমরা এটা দেখেছি। কিন্তু যদি ব্যাপারটা এমন হতো যে ওই সিরিজটা আমরা জিতেছি, এই সাহসটা হয়তো আমরা দেখতে পেতাম না। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশকে নিয়ে আমরা অন্যভাবে ভাবতাম, বাংলাদেশ হয়তো মানসিক দিক থেকে আরো অনেক উপরে থাকতো। সো এটা খুব ইম্পর্টেন্ট, মানসিক দিক থেকে যে হাল ছেড়ে না দেওয়া। এত বড় একটা রান চেস করতে গিয়ে শুরুতে অত ভালো হয়নি, তারপরও হাল ছেড়ে না দেওয়ার যে মানসিকতাটা, সেখান থেকে ওই কনফিডেন্স কিন্তু ওখান থেকে আসে। আগে আমি ভালো ম্যাচ জিতেছি, এমন পরিস্থিতিতে আমি অনেক পড়েছি এবং ওইটা পার হয়ে আসতে পেরেছি, সেই অভিজ্ঞতাটা খুব কাজে দেয়। স্যার, বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতিটার মানে এইটা কি একটা বড় ইফেক্ট হচ্ছে কিনা? যেমন ধরেন স্যার, জিম্বাবুয়ের সাথে যে আমরা 5 ম্যাচের সিরিজ খেললাম, সেখানে কিন্তু বাংলাদেশ একটা চ্যালেঞ্জ নিতে পারতো যে টস জিতে আগে ব্যাট করা, যেহেতু পরে চেস করাটা একটু তুলনামূলক কিছুটা হলেও সুবিধা দেয়। এই চ্যালেঞ্জগুলো কি বাংলাদেশ আসলে ওই সময়টাতে নিয়েছিল বা স্লগ? না, আমার মনে হয় ওখানে বাংলাদেশ পিছিয়ে গেছে। ওখানে যেটা হয়েছে যে আমরা ব্যাটিং না করে ওদেরকে ব্যাটিং করতে দিয়েছি, ওরা 130-35 করেছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাটসম্যানদেরকে ওরা চাপে পড়তে হয়নি। উচিত ছিল বাংলাদেশ ব্যাটসম্যানদেরকে চাপে ফেলা। যদি আমরা প্রথম ব্যাটিং করতাম তাহলে নিশ্চয়ই আমরা 130-35-40 করার কথা চিন্তা করে ব্যাটিং করতাম না। আমরা চিন্তা করতাম 170 বা 180-এর মধ্যে করতে হবে। সেই চাপ নিয়ে ওপেনারদের ব্যাটিং করতে হতো, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। সেই চ্যালেঞ্জে আমরা আমাদের ব্যাটসম্যানদের ফেলতে চাইনি, আমরা শুধু জয়ের কথা ভেবেছি। আমরা ভেবেছি
ভেবেছি জিতলে বোধহয় দল মানসিকভাবে ভালো চাঙ্গা থাকবে, আসলে তা হয় না। কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে পারফর্ম করতে হবে, সেটাই কিন্তু ব্যাটসম্যানদেরকে সাহসী করবে। সো ওইটা যদি হতো, এমন হতে পারতো যে প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি, কিন্তু ওইটা একটা অ্যালার্ম দিত সবাইকে, না আমরা যথেষ্ট ভালো খেলছি না, আরো ভালো খেলতে হবে, পরবর্তী ম্যাচে গিয়ে হয়তো সেটা হতো, এবং বাই দিস টাইম একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যেত আমাদের দল। কিন্তু ওই যে পিছনে ব্যাকফুটে চলতে আমরা সেই অবস্থাতেই রয়ে গেলাম। সেই আস্থা বা সেই সাহসটা এখনো জুটিয়ে উঠতে পারলাম না আমরা। স্যার, মানে দর্শক অনেকেই বলছেন যে দর্শক প্রেশারটা নিতে পারছে না বাংলাদেশ, এইটা আসলে কি কতটা যুক্তিসঙ্গত? মানে একটা টেস্ট প্লেইং নেশন, এতদিন ক্রিকেট ঐতিহ্য অনেক বড় হয়ে গেছে, এটা মেনে নেওয়ার মতো ব্যাপার না। হ্যাঁ, প্রেশার থাকবে, প্রেশারটা মেনে নিতে পারাটাই এই লেভেলের প্লেয়ারদের বড় একটা কাজ, মেনে নিতে পারাটা। বাট এট দ্য সেম টাইম এটাও খুব দুঃখজনক যে যখন আমাদের প্র্যাকটিস হয় তখন ওখানে সাংবাদিকদের যেতে দেওয়া হবে না, সাধারণ মানুষের কাছ থেকে খেলোয়াড়দেরকে দূরে রাখা, প্রতিপক্ষ বানিয়ে ফেলা, এটা তো শক্তির জায়গা হওয়ার কথা। আমরা ওদের পাশে থাকবো, ওরা ভালো, আমরা তাই বলি, কিন্তু ভালো করুক খারাপ করুক আমরা তো ওদের পাশে আছি। এটা একটা বিশাল শক্তির জায়গা কিন্তু একটা দলের জন্য। বরঞ্চ আমরা ঠিক উল্টোটা করছি, ওদেরকে এই ফিলিংটাই দিচ্ছি, তোমরা যদি খারাপ করো তোমাদের শুধু সমালোচনায় হবে। এটা হওয়া উচিত নয়। কিন্তু এটা কিন্তু ম্যানেজমেন্টের দিক থেকে ওটা আসছে, ম্যানেজমেন্টকে বোধহয় কেমন করে যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এটা কিন্তু মোটেই শুভ লক্ষণ না। আমাদের উচিত ওদের পাশে থাকা, ওদের উচিত চেষ্টা করা, আমরা যে ওদের পাশে আছি সেটার একটা ভালো রিটার্ন আমাদেরকে দেয়া, সেই চেষ্টাটা করা। সো বরঞ্চ আমরা উল্টো দিকে চলে যাওয়াতে সেটা ওদেরকে আরো দুর্বল করে দিয়েছে। স্যার, তাসকিনকে একটু শঙ্কা ছিল বিশ্বকাপের আগে, তার ইনজুরিটা কিন্তু দুশ্চিন্তার। নতুন যোগ হয়েছে শরীফুলের ইনজুরি, এবং তার হাতে 6টি সেলাই, একরকম শঙ্কাই কিন্তু বলা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে। এমনিতেই বাংলাদেশ কিছুটা চাপে আছে পারফরমেন্স বেসড, এখন বোলিং লাইন আপটা দুর্বল হয়ে গেলে দলের জন্য কতটা আসলে দুশ্চিন্তার হয়ে যায়, কারণ মূল শক্তি কিন্তু স্যার আমাদের বোলিং, এবং এই দুই স্ট্রাইক বোলার মুস্তাফিজের সাথে তারা দুইজন কিন্তু ভালো একটা জুটি করতেন সেই জায়গাটা। না, আমরা তো যেটা হলো যে ব্যাটসম্যানরা যদি মোটামুটি একটা স্কোর করতে পারে, কারণ ব্যাটসম্যানদের কাছে সেই স্কোর আমরা আশা করছি না 180, 190, বাট 160, 65, 70 যদি করতে পারে, তাহলে সেটা ডিফেন্ড করার মতো বোলিং আমাদের আছে। বোলিং আছে বলতে গিয়ে আমরা ধরে নিই তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এরা যখন বোলিং করবে সেই বোলিংটা হয়তো ডিফেন্ড করতে পারবে স্কোরটাকে। কিন্তু ওর না থাকে তখন কি হবে? শরীফুল এজ উইকেট টেকিং বলার, ও ইনভ্যারিয়েবলি কিন্তু পাওয়ার প্লে থেকে একটা উইকেট নিয়ে নেয়, কিন্তু যে বিপক্ষ থেকে চাপে ফেলে। তাসকিন তো বলাই অপেক্ষা রাখে না। রিসেন্টলি গত কয়েকটা ম্যাচ এত কনসিস্টেন্টলি এত ভালো বল করছে। সো এই দুজনকে বাদ দিলে বোধহয় আর যারা খেলবে, আনফর্চুনেটলি তারা অত বেশি ম্যাচও খেলেনি রিসেন্টলি, কারণ ওরাই হলো মূল বোলার, এরা তো ম্যাচ খেলার সুযোগ পায়নি, এবং এরা সেই অর্থে ফ্রন্টলাইন বোলারও না। সো আমাদের বোলিংটা দুর্বল হাতে কোনো সন্দেহ নেই, দুর্বল হবে। সেক্ষেত্রে যেটা হবে যে অন্যান্য বলারদের হয়তো বেশি দায়িত্ব নিতে হবে, স্পিনারদের বেশি দায়িত্ব নিতে হবে। আমরা হয়তো পাওয়ার প্লেতে স্পিনারদেরকে হয়তো বেশি দেখবো বোলিং করতে। সো পুরো প্ল্যানটাই, গেম প্ল্যানটাই অনেক বদলে যাবে। আমাদেরকে হয়তো অনেক বেশি ডিফেন্সিভ থাকতে হবে। সো এটা মোটেই ইতিবাচক একটা সিচুয়েশন নয়। স্যার, সব বিশ্বকাপে যদি হিসেব করি বাংলাদেশের হয়ে একমাত্র প্লেয়ার এবং সম্ভবত দ্বিতীয় প্লেয়ার সাকিব, রোহিত শর্মার সাথে, যিনি 8টা ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত খেলেছেন। আমাদের কিন্তু অ্যাসেট হচ্ছে সাকিব আল হাসান। যদি আমরা অতীত রেকর্ড হিসেব করি, তার পারফরমেন্স, তার প্লেয়িং রোল সবকিছু মিলিয়ে সেই সাকিবকে আপনি কতটুকু আসলে উৎফুল্ল দেখছেন বা আত্মবিশ্বাসী দেখছেন বিশ্বকাপের আগে? কারণ খুব একটা মানে কনসিস্টেন্স কিন্তু ধারাবাহিকতা কিন্তু সাকিবের মধ্যেও খুব একটা পাওয়া যাচ্ছে না। তারপরেও কিন্তু সে দলের বড় প্লেয়ার, সে থাকা মানে কিন্তু দলের একটা বাড়তি শক্তি। সেই জায়গাটায় সাকিবের ফর্মে থাকাটা কতটা জরুরি, এবং সাকিব আমাদের কতটা মানে গুরুত্বপূর্ণ টিমের জন্য? না, যে কোনো মানুষই, এমনকি খুব বড় অ্যাসেটও কিন্তু অনেক সময় লায়াবিলিটি হয়ে যায়, কিন্তু লায়াবিলিটি হয়ে যায়, কিন্তু ডিপেন্ড করে এটা ইন্ডিভিজুয়ালের উপরে। সেই ইন্ডিভিজুয়ালের সেন্স অফ রেসপন্সিবিলিটি কতটুকু, সেই কতটুকু দিতে চাইছে, তার ক্ষুধা কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে কেন। এবং সাকিব ইজ নো ডিফারেন্ট, এবং তারও সেই দায়টা থাকার কথা, দায়িত্ববোধ থাকার কথা যে এই দলে তার ভূমিকাটা কোথায়, কতটুকু, এবং সেই অনুযায়ী ও যদি নিজেকে কন্ডাক্ট করে এখন থেকে ফ্রম দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড কাপ, সেটা বাংলাদেশ দলের জন্য খুব কাজের হতে পারে। কারণ দলটা মানসিকভাবে এতটা পিছিয়ে আছে, এরকম পরিবেশ, এরকম পরিস্থিতিতে সাকিব জানে যে কিভাবে কি করতে হয়, কিভাবে নিজেকে আবার মানিয়ে নিতে হয়, ফিরে আসতে হয়। কিন্তু ওর উপস্থিতি, ওর ইনপুট, এগুলি খুব দরকার হবে ছেলেদের জন্য। মানে যদি কন্ডিশনের বিবেচনাও দেখেন, ক্যারিবীয় প্রচুর খেলেছে, উইকেটের মধ্যে আছে, এই ধরনের উইকেটে ব্যাটিং বোলিং দুটোই ভালো করতে পারে। সো ওর মধ্যে সেই ক্ষুধাটা থাকা খুব জরুরি। কিন্তু ওকে শুধু দলের সাথে থাকা না, নিজের পারফরমেন্স দিয়েও
কন্ট্রিবিউট করাটা ওর জন্য খুব জরুরি হবে, এবং সেটা যদি করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ ভালো একটা অবস্থানে যেতে পারবে। অফকোর্স সে একা তো না, আরো অন্য প্লেয়ার থাকবে, তার রোলটা খুব ইম্পর্টেন্ট হবে অবশ্যই। এই জায়গায় স্যার মানে একটা সমালোচনা, আসলে আমরা এত সোশ্যাল মিডিয়ার সমালোচনা নিয়ে খুব বেশি কথা বলবো না, তারপরেও বাস্তবতা হচ্ছে যে আমাদের টপ অর্ডার ফেল করছে, এই নিয়ে কোনো ডাউট নেই। সেই জায়গায় আসলে শান্তর দায়িত্বটা আসলে কতটা বড় হতে পারে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটসম্যান? মানে শান্তের একজন ক্যাপ্টেন যদি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট না আসে, সেক্ষেত্রে দলের জন্য কতটা? না, শান্ত যেহেতু ক্যাপ্টেন, এটা বলাটা খুব খুব খারাপ দেখায় যে ও দলে থাকবে না। ও তো দলে থাকবেই, থাকা উচিত, ও দলে থাকবে। কিন্তু ও কি দলের স্বার্থে নিজের পজিশনটা চেঞ্জ করবে কেন? যদি করে তাহলে আমি বলবো হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, নট ন্যাচারালি রান করেই শুধু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হতে হবে। ঠিক আছে, আমি 3 নম্বর ভালো করছি না, আমি 3 নম্বরকে এমন কাউকে দিতে চাই যে ভালো রান করতে পারবে। আমার কাছে দরকারের জায়গা ছেড়ে দিলাম, আমি একটা ফ্লোটিং পজিশন নিয়ে নিলাম, যখন দরকার হবে তখন আমি নামবো। আদারওয়াইজ আমি সবচেয়ে স্ট্রং পজিশনগুলি ভালো ভালো ব্যাটসম্যানদের ব্যবহার করবো। এটাও কিন্তু একটা লিডারশিপ, এটা একটা লিডারশিপ। এটাও যে সে করতে পারে, এই সাহস যদি দেখাতে পারে, সেটাকেও আমরা কিন্তু ওয়েলকাম করবো, ডেফিনেটলি করবো। এটা একটা ক্যাপ্টেনের ডিসিশন, একটা ক্যাপ্টেনের এই ধরনের মানসিকতা থাকা উচিত। ও যদি রান করতে পারে, নাথিং বেটার দেন দ্যাট। কিন্তু সেই আস্থা যদি না থাকে, আমার মনে এই পথটা বেছে নেওয়া উচিত যে ওই জায়গায় অন্য কাউকে দিয়ে দলকে আরো কন্ট্রিবিউট করানো যায় কিনা সেই বিবেচনা করা, কারণ ওর রোলটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই। স্যার সবকিছু মিলে না আসলে মানে যতটুকু মনে হচ্ছে যে বাংলাদেশের ওভারঅল শক্তিটাই হয়ে গেছে, মানে একমাত্র শক্তি হয়ে গেছে মিডল অর্ডার, মানে টপ অর্ডার, মিডল অর্ডার এবং বোলিং, কিন্তু বোলিংটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। হ্যাঁ, তো সেই জায়গায় আসলে মিডল অর্ডার কি বাড়তি চাপে থাকবে কিনা? মাহমুদুল্লাহ রিয়াদ মানে সে রিসেন্ট দারুণ ফর্মে আছেন, জাকির আলী অনেক তার সামর্থ্য আছে, লোয়ার অর্ডারে কিছুটা সাপোর্ট দেওয়ার মতো কিন্তু রিশাদ দেখা যাচ্ছে, আমরা প্রমাণ দিয়েছি। কিন্তু কথা হচ্ছে কি, আমরা এটা বিশ্বকাপ, এখানে কেউ ছেড়ে কথা বলবে না, এমনকি নেপালও ছেড়ে কথা বলবে না। এটা জিম্বাবুয়ের মতো ইজি গোয়িং খেলা না। হ্যাঁ, ঘরের মাটিতে ইজি গোয়িং খেলা না। তো এখানে যে চাপটা আসবে, সেই চাপটাকে বজায় রেখে মেনে নিয়ে নিজে পারফর্ম করা, ক্রিটিক্যাল মোমেন্টে নিজেকে দাঁড় করিয়ে রাখানো শক্তভাবে, এগুলো সহজ ব্যাপার না। এটা ক্যারেক্টার, দলের ক্যারেক্টারটা বোঝা যাবে, কিন্তু দলটা কি ঘুরে দাঁড়াতে পারে কিনা কঠিন সময়, ম্যাচে তো কঠিন সময় আসবেই, সেখানে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেগুলোর উপর ডিপেন্ড করবে। কিন্তু সো আশা করবো বাংলাদেশ সেটা পারবে। বাংলাদেশ অনেক সময় সেটা করে দেখিয়েছে এর আগেও, সে আশার উপরেই থাকবো। এবং শুরুটা যদি ভালো হয়ে যায়, কারণ শ্রীলঙ্কান বোলিং এটা কিন্তু ভালো আছে, নিউন তুষারা আছে, পাথিরানা আছে, দীক্ষানা আছে, হাসারাঙ্গা আছে, সো ওদের ভালো একটা বোলিং এটা আছে। কিন্তু তারপর আশা করবো যদি শুরুটা ভালো হয়ে যায়, হঠাৎ করে বাংলাদেশ বদলেও যেতে পারে। হ্যাঁ, একটা জয় কিন্তু একটা দলকে পুরো, এবং সেই জয়টা যদি প্রথম ম্যাচটা হয়, তাহলে বাংলাদেশ কিন্তু একেবারে বদলে যেতে পারে। কিন্তু তখন আমরা অন্য একটা বাংলাদেশকে দেখতে পারি, কিন্তু নিঃসন্দেহে সেটাই আশা করবো। স্যার গ্রুপটাতে আসলে শ্রীলঙ্কা প্রথম ম্যাচ, পরের ম্যাচই সাউথ আফ্রিকা, মানে কোনোভাবে যদি আমরা এই 2 ম্যাচ ফেল করি, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে অলমোস্ট বাদ হয়ে যাব। সেই ক্ষেত্রে আসলে মানে পরের 2 ম্যাচে বাংলাদেশের সমীকরণটা কিরকম হতে পারে? আমরা ওদিকে না যাই, সাউথ আফ্রিকা কতটা কঠিন হবে বাংলাদেশের জন্য? কঠিন হবে, অবশ্যই কঠিন হবে। বাংলাদেশ একটু নির্ভর হয়ে খেলবে, কারণ হয়তো ওই ভাবনা থাকবেই যে সাউথ আফ্রিকা দল হিসেবে এত ভালো, সেখানে হয়তো একটু নির্ভর হয়ে খেলার সুযোগ থাকবে, যেই সুযোগটা হয়তো শ্রীলঙ্কার এগেইনস্টে থাকবে না বা অন্য দুটো দলের এগেইনস্টে থাকবে না। ওই দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে এবং সবাই আইপিএল খেলোয়াড়, রিসেন্টলি ফর্মে আছে, ফিজিক্যালি মেন্টালি সবাই একদম টপ গিয়ারে আছে। তারপরে খেলতে তো হবে এবং নিজের সেরা খেলাটাই খেলতে হবে। সো এমন হতে পারে যে ওখানে যদি দলটা নিজেদেরকে গুছিয়ে নিতে পারে, একটু কম্পিট করতে পারে, যারা ফর্মে নেই তারাও যদি পারফর্ম করতে পারে, হয়তো দলটা গোছানোর একটা সুযোগ তৈরি হবে। এবং এই বিশ্বকাপই তো আমাদের শেষ ক্রিকেট না। এখান থেকে যদি আমরা দুমড়ে মুচড়ে একদম ভেঙে চুরে আসি, তাহলে এখান থেকে বেরোতে অনেক সময় লেগে যাবে। সো সেটা যদি না হয়, আমরা যদি সাউথ আফ্রিকার সাথেও ভালো খেলতে পারি, অন্য দুটো ম্যাচেও আমরা জিততে পারি, তারপর হয়তো কোয়ালিফাই করতে পারলাম না টপ 8-এ, তারপরেও একটা পজিশনে আমরা আসতে পারবো। কিন্তু আমরা যদি হেরে টেরে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে আসি, তাহলে কিন্তু এখান থেকে আবার দাঁড়াতে অনেক সময় লাগবে। সেটাও মাথায় রাখা দরকার, কিন্তু এটাই শেষ না আমাদের ক্রিকেটে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভুল করেছি বলেই এখানে আছি, এসে যেন আমরা সেই ভুল শুধরানোর একটা সুযোগ নিতে পারি এবং আবার তাড়াতাড়ি জেগে উঠতে পারি ইন কেস যদি পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি না হয়। প্রতিবার টি-20 ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশের পারফরমেন্স খারাপ হয়, যখন বাংলাদেশ বিশ্বকাপ থেকে শেষ করে চলে আসে, ওই সময়টাতে আসলে এই কথাগুলো বেশি হয় যে ঘরোয়া ক্রিকেট, ঘুরে ফিরে কিন্তু এই ঘরোয়া ক্রিকেটেই আমরা আসি, যে বিপিএল ছাড়া আমাদের টি-20 কোনো ভালো মানের টুর্নামেন্ট নেই, প্লেয়াররা ভালো খেলতে, মানে টি-20 ম্যাচ খেলতে পারছে না। মানে এই আলোচনাগুলো স্যার
এ পর্যন্তই শেষ হয়ে যায়, বিশ্বকাপ শেষ হয়ে যায়, আবার যখন বাংলাদেশ একটা সিরিজ শুরু করে আমরা কিন্তু এগুলো ভুলে যাই। আসলে এইটা কতটুকু ক্ষতিকারক স্যার? আমরা ভুলে যাই কথার মধ্যে ঠিক না। নীতি নির্ধারক যারা তারা ভুলে যায়, সেটাই বলছি স্যার। যাদের হাতেই ক্ষমতা, পরিবর্তন চেঞ্জ করার ক্ষমতাগুলো যাদের হাতে আছে তারা ভুলে যান। আমরা বাকিরা কেউই কিন্তু ভুলি না। আমরা সবসময় বলতে থাকি, সেটা মিডিয়া হোক, আমরা যারা আছি, আমরা সবাইকে, আমরা সাধারণ দর্শকরাও তারা বলে, কিন্তু যারা নীতি নির্ধারক তারা ভুলে যান। তারা খুব সহজেই ভুলে যান এবং সেই সুযোগেই থাকেন কোন সময়টা সবাই এটাকে আর মনে করবে না, আমরা আবার আমাদের মতো করে চলতে থাকি। এই করে করে কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এই অবস্থায় আসাটা কিন্তু আমি জানি না সামনে কি হবে। আশা করবো যে এরপরে নীতি নির্ধারকরা এখান থেকে লেসন নেবেন এবং তাদের যা করণীয় সেটা করবেন, যেন বাংলাদেশ ক্রিকেট এর চাইতে আর নিচে নেমে যেতে না পারে। বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা হলো। বিশ্বকাপে আরো 19টি দল আছে। এই 19টি দল বাংলাদেশ সহ আমরা জানবো স্যারের কাছে যে স্যার আপনার সেরা 4 টিম কোনটা, কোন 4টা হচ্ছে? বলা খুব সহজ না, তারপরও ভারতকে ধরতে হবে, খুব শক্তিশালী একটা দল। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, এই 5টা দলের মধ্যে। বাট আমি 4টা দলকে ধরবো, ওয়েস্ট ইন্ডিজকে আমি বাইরে রাখবো এই কারণে, ওয়েস্ট ইন্ডিজে সেই জায়গাটা ওরা আসতে পেরেছে কিনা একটা ইউনিট হিসেবে খেলার। কারণ ইন্ডিভিজুয়ালি যতই ব্রিলিয়েন্ট হোক না কেন, ওই জিনিসটা না থাকলে, অ্যাজ এ টিম খেলতে পারার ব্যাপারটা না থাকলে, নিজে রোল প্লে করার ব্যাপারগুলো না থাকলে খুব ডিফিকাল্ট। বড় বড় দলগুলির সাথে খেলে টিকে থাকাটা খুব ডিফিকাল্ট। কিন্তু আর একটা মজার ব্যাপার কি, ওয়েস্ট ইন্ডিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ঠিক হোম গ্রাউন্ডে যে ফ্যাসিলিটি বা অ্যাডভান্টেজ সেটা কিন্তু নেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা আইপিএল খেলে বা সারা পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি খেলে ভালো ভালো উইকেটে খেলে অভ্যস্ত। কিন্তু এখানে যে একটু স্লো টার্নিং উইকেট, এটা কিন্তু ওদের জন্য আইডিয়াল না, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। এটা আমাদের জন্য হয়তো আইডিয়াল, ওয়েস্ট ইন্ডিজের জন্য আইডিয়াল না। সো ওইটাও একটা ওয়েস্ট ইন্ডিজের জন্য চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু সো আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজকে রাখবো, কিন্তু আমার মনে হয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, এই 4টা দলকে একটু এগিয়ে রাখবো। স্যার ওয়েস্ট ইন্ডিজ না, মানে বিশ্বকাপের গত 8 আসরে কিন্তু স্বাগতিক দেশ এখন পর্যন্ত কাপ জিততে পারেনি। সেক্ষেত্রে একটু টাফ সিচুয়েশন পড়ে যাচ্ছে। স্যার ছোট দলগুলোর মধ্যে একটু চমক দেখানো, মানে টি-20তে কিন্তু এটা আমরা প্রায় দেখি, প্রত্যেকটা বিশ্বকাপেই ছোট দলগুলো বড় দলকে ভড়কে দেয়, চমকে দেয়, মানে আনএক্সপেক্টেড উইন দিয়ে কিন্তু বড় দলের রাস্তা কঠিন করে ফেলে। আপনার চোখে যদি বলি স্যার, এবারে বিশ্বকাপে আপনি 3টা দল বলেন যে 3টা দল এইরকম অঘটন ঘটানোর ক্ষমতা রাখে। ইউএসএ তো অবশ্যই, তারা বাংলাদেশকে হারিয়ে যে নিজেদের সামর্থ্যটা, ইউএসএ তো অবশ্যই, কারণ ইউএসএতে ওই ধরনের খেলোয়াড় আছে যারা একা খেলা ঘুরিয়ে দিতে পারে, এরকম খেলোয়াড় আছে। কিন্তু নেদারল্যান্ডকে ধরতে হবে মনে হয়। হ্যাঁ, নেদারল্যান্ড স্যার রেগুলার নেদারল্যান্ডকে ধরতে হবে। নেদারল্যান্ড অলরেডি শ্রীলঙ্কাকেও প্যাকটিস ম্যাচে হারিয়েছে এবং এরা 180-90 রান এরা করতে পারে, কিন্তু এরকম করার ক্যাপাসিটি আছে এবং ওরা টাফ টিম, মেন্টালি টাফ টিম। তৃতীয় দলটা কে হতে পারে এটা নিয়ে আমি জানি অ্যাসোসিয়েট মেম্বারদের মধ্যে অনেকগুলো আছে। নামিবিয়া খুব একটা ডেভিড উইজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে পুরো দল মিলিয়ে যদি বলি তাহলে আমেরিকা, ইউএসএ এবং নেদারল্যান্ডের কথা বলতে হবে, যে এরা বোধহয় একটু হলেও অন্যদের তুলনায় একটু এগিয়ে আছে। এই যেমন ওমান এরা ভালো টিম, কিন্তু ওরা বোধহয় আর একটু উপরে, ইউএসএ কিংবা নেদারল্যান্ড এরা বোধহয় আর একটু উপরে। একেবারেই মানে ইউএসএ যেখানে ক্রিকেটের খুব একটা অস্তিত্ব ছিল না, এর মধ্যে তারা স্টেডিয়াম তৈরি করেছে এবং প্রথম যে দিনটা ভারত এবং বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ছিল, তার পরের দিনের যে আইসিসি কিছু ভিডিও স্টোরি পাঠিয়েছিল, সেগুলোতে দেখা যাচ্ছে যে ওরা ক্রিকেট জোন করে দিয়েছে, যেখানে উইকেট আছে, বোলিং করা যাচ্ছে, ব্যাটিং করা যাচ্ছে। এবং ওইখানে ওই পরিস্থিতিতে পরিদর্শনে গিয়েছিলেন যুবরাজ সিং। তিনি কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্রের মানুষকে বোঝানোটা এখন কঠিন হয়ে যাচ্ছে, ক্রিকেট কি তাদেরকে দেখিয়ে দেওয়া লাগছে। তো এই যে এরকম একটা জায়গায় ক্রিকেটকে এভাবে প্রচার করা, ক্রিকেটকে একটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার যে চেষ্টা, মানে ইউএস এর মতো একটা দেশের কাছে, এইটা কতটা আপনার কাছে পজিটিভ মনে হচ্ছে? না, এটা আইসিসির জন্য বা ক্রিকেটের জন্য একটা বিশাল মার্কেট একদিক থেকে, এবং ওরা যদি ক্রিকেট খেলে, ক্রিকেট বিশ্বায়নের যে ব্যাপারটা, এটা দারুণভাবে এফেক্টিভ হয়, ইতিবাচক একটা জায়গায় যেতে পারে। এবং একটা বিশাল মার্কেট কিন্তু এখানে আছে, কিন্তু প্রচুর ক্রিকেটের ইয়ে আছে। সে সব দিক দিয়ে বিবেচনা করলে এখানে এই অপরচুনিটি আছে। এবং বিশেষ করে এইবার যদি ভালো খেলতে পারে ইউএসএ, এটা বোধহয় সবার দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে। স্পন্সর বলি, সাধারণ মানুষ, প্রথমত হলো যারা এইসব দেশে ক্রিকেট প্লেয়িং নেশন থেকে যারা ওখানে গেছে, তারা তো অলরেডি এদিকে তাকাচ্ছে। কিন্তু আমেরিকানরা, অরিজিনাল আমেরিকান যারা,
তাদেরকে এদিকে নিয়ে আসা, তাদের আকর্ষণকে নিয়ে আসা, বেসবলের সাথে একটা যোগসূত্র স্থাপন করা। আমরা ওইসব কারণে কিন্তু যে ওরা যখন একটা জিনিস ধরেছে, ওরা বেসিক থেকে শুরু করবে, ওরা খেলাটাকে চেনাবে, তারপর মাঠে নিয়ে আসবে, তারপরে একে একে খেলাবে। কিন্তু সো হয়তো 5 বছর পরে আমরা অন্য একটা ইউএসএকে দেখবো। 5 বছর পরে যে ইউএসএ দল হবে সেখানে, কিংবা 7 বছর পরে ইউএসএ যে দলটা হবে সেখানে হয়তো 3 জন অরিজিনাল ইউএসএ প্লেয়ারও থাকতে পারি না। ওরা একদম প্ল্যান করে এগোবে, ওরা তো আমাদের মতো না। ওদের একটা থাকবে যে হ্যাঁ 5 বছরের মধ্যে আমরা এই জায়গায় যেতে চাই। আর লোকাল ক্রিকেটের মধ্যে অন্তত 100টা ক্রিকেটার থাকতে হবে যারা আমাদের লোকাল ক্রিকেট খেলছে। ওরকম টার্গেট করে। আপনার সাথে একটু যোগ করে দিই, ওদের একটা ছোট্ট ইন্টারভিউ দেখেছিলাম যে ওখানে তারা বলেছে যে আমরা এত বেশি স্টেডিয়াম করতে চাই না, আমরা চাই মাঠ তৈরি করতে। হ্যাঁ, সেটাই। মাঠ যত বেশি হবে খেলা তত বেশি হবে, খেলা যত বেশি হবে, খেলার থেকে কিন্তু খেলা শেখা হয়, খেলা তো ল্যাবরেটরিতে শেখা হয় না। আর বড় বড় স্টেডিয়াম করলে কিন্তু ঘুরে ফিরে ওই হাতে গোনা কয়েকটা মানুষই খেলতে পারে। কিন্তু এটা খেলার বিকাশের জন্য মোটেই ইতিবাচক কিছু না। যেখানে আমরা আটকে আছি, আমাদের সারা দেশ জুড়ে হাতে গোনা কতগুলি মাঠ, সারা দেশ জুড়ে যদি বলি যতগুলি মাঠ, হয়তো ক্যান্ডিতে তার চাইতে বেশি মাঠ, শ্রীলঙ্কার এক জায়গাতেই তার চাইতে বেশি মাঠ আছে। সো এগুলি বোধহয় আমাদের জন্য লেসেন, ওরা এখন থেকে বুঝে গেছে ওদের কি করতে হবে, অথচ আমরা এখনো সেটা উপলব্ধি করতে পারছি না। স্যার, ওভারঅল মিলিয়ে মানে এবারের বিশ্বকাপটা 20 দলের একটা বড় পরিবর্তন হলো। আমরা ছোট দল থেকে 12 দল, 8 দল থেকে বেরিয়ে এখন 20 দলের এই যে একটা উন্মাদনা আসছে, দল বাড়ছে, ক্রিকেটের আগ্রহ বাড়ছে, এইটা কতটুকু পজিটিভ এবং ভবিষ্যতে আরো দল বাড়ানো যায় কিনা স্যার? না, একটা সময় তো শঙ্কা ছিল যে এই এত দল হওয়ার কারণে মানটা বজায় রাখা সম্ভব হবে কি না, এই শঙ্কাটা ছিল। কিন্তু বাট এটা কিন্তু মোটামুটি প্রমাণিত হচ্ছে যে না, এরাও ক্রিকেট খেলতে পারে। জিম্বাবুয়ের মতো দল বাদ পড়ে গেছে। হ্যাঁ, জিম্বাবুয়ের মতো দল বাদ পড়ে গেছে। সো এরাও ক্রিকেট খেলতে পারে এবং এইবারের এই 20 দলের খেলাটা নিশ্চয়ই অনেক দলকে আরো উৎসাহিত করবে। অনেক দল আরো বেশি পরিশ্রম করবে, আরো বেশি বড় বড় গোল সেট করবে তাদের নিজেদের জন্য, যেন সামনের বার খেলতে পারে, কিংবা সামনে অন্য দলকে হয়তো আমরা দেখতে পারি। সো বিশ্বায়নের যে ব্যাপারটা আছে সেটা দারুণ এফেক্টিভলি কাজে আসবে। এটা খুব প্রয়োজনীয় আছে। কিন্তু যেহেতু টি-20 ফর্মেট অল্প সময়ের মধ্যেই করা যায়, আমার মনে হয় ভবিষ্যতে হয়তো আমরা আরো 4টা দলকেও দেখতে পারি সামনে বিশ্বকাপে। ফুটবল যেমন অনেকগুলো দল নিয়ে হয়, একটা সময় ক্রিকেট হয়তো তাই আরো বাড়ছে স্যার, 32 থেকে 48 দল হচ্ছে, 48 দল হয়ে যাচ্ছে ফুটবলে। সো ক্রিকেটে হয়তো সেটা হতে পারে অন্যান্য বিভিন্ন কম্বিনেশনে, হয়তো 1 মাসের জায়গায় হয়তো 1 মাস আরো একটা সপ্তাহ এক্সট্রা করে হয়তো 24টা বা 28টা দল নিয়ে ক্রিকেট খেলা হবে। এবং এটা হওয়া উচিত, যদি যোগ্যতা থাকে, ওয়াই নট। জি স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সৌজন্যে, আপনার বদৌলতে দর্শকরা আমাদের অনেক কিছু জানতে পেরেছেন। আশা করি আপনাকে আবার স্টুডিওতে পাবো। ধন্যবাদ। দর্শক শুনছিলেন গ্যালারির আয়োজন, বিশ্বকাপ নিয়ে আমাদের কথা, আমাদের গল্প। আগামী সপ্তাহে একই সময়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।